বাংলাদেশের অন্যতম ঐতিহ্যবাহী প্রাচীন শহর রাজশাহী। আসসালামু আলাইকুম গাইস, ওয়েলকাম টু মাই চ্যানেল। আরো একটা নতুন ভিডিওতে আপনাদেরকে স্বাগত। আজ আমরা দেখব রাজশাহী সিটি। রাজশাহী সিটির ঐতিহাসিক সৌন্দর্যের মাঝে আপনি আমি দুজনে হারিয়ে যাব। এরই পাশাপাশি রাজশাহী সিটির বিভিন্ন আশেপাশে দর্শনীয় স্থান সম্পর্কে জানতে পারবেন এই ভিডিওতে। সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য অনুরোধ রইল। আশা করি ভিডিওটি দেখবেন, আপনাদের অবশ্যই ভালো লাগবে। রাজশাহী বাংলাদেশের ঐতিহ্যবাহী মহানগরী। বাংলাদেশের অন্যতম ঐতিহ্যবাহী প্রাচীন মহানগরী রাজশাহী। বাংলাদেশের সবচেয়ে সুন্দর ও পরিষ্কার পরিচ্ছন্নতার শহর বলা হয় রাজশাহীকে। এটি সমস্ত উত্তরবঙ্গের সবচেয়ে বড় শহর। রাজশাহী শহর পদ্মা নদীর তীরে অবস্থিত। এটি রাজশাহী শহরের বিভাগ ও বিভাগীয় শহর বলা হয়। বর্তমান বাংলাদেশের অন্যতম সুন্দর শহর রাজশাহী। এরই পাশাপাশি নাম খ্যাতি রয়েছে সিল্ক সিটি, গ্রিন সিটি, ক্লিন সিটি ও শিক্ষা নগরী রাজশাহী বলা হয়। বাংলাদেশ শহরগুলোর মধ্যে সবচেয়ে কম বায়ু দূষণের শহর রাজশাহী। রাজশাহী শহরের নিকটে প্রাচীন বাংলার বেশ কয়েকটি রাজধানী শহর অবস্থিত। রাজশাহী তার আকর্ষণীয় রেশমি বস্তু, আম, লিচু, রেশমি বস্তুর কারণে রাজশাহীকে রেশমি নগরী নামেও ডাকা হয়। রাজশাহী শহরে বেশ কয়েকটি উল্লেখযোগ্য শিক্ষা প্রতিষ্ঠান রয়েছে, যাদের অনেকগুলো খ্যাতি দেশের গণ্ডি ছড়িয়ে বিদেশেও ছড়িয়ে পড়েছেন। এরই মধ্যে বাংলাদেশের দ্বিতীয় বৃহত্তম বিশ্ববিদ্যালয় রাজশাহী বিশ্ববিদ্যালয় ও দেশসেরা রাজশাহী কলেজ ও শহর রয়েছে। দেশ এবং দেশের বাইরে বিভিন্ন জায়গা থেকে রাজশাহীতে পড়াশোনার জন্য অনেক শিক্ষার্থী আসেন। রাজশাহী শহর এবং এর আশেপাশে বেশ কিছু বিখ্যাত ঐতিহাসিক মসজিদ, মন্দির, উপাসনালয়, ঐতিহাসিক স্থাপনা রয়েছে। শহরটিতে রয়েছে নওহাটা এবং কাটাখালী এই দুইটি স্যাটেলাইট টাউন। শহর দ্বারা বৈচিত্র্য। এই দুইটি শহর এবং রাজশাহী শহরের একসাথে প্রায় 18 লাখ জনসংখ্যার একটি মহানগর এলাকা পরিণত হয়েছে। জনসংখ্যার বিবেচনায় এটি বর্তমান তৃতীয় বৃহত্তম শহর এবং নগরী আয়তনের এটি চতুর্থ বৃহত্তম শহর। বর্তমান রাজশাহী শহরের নগরায়নের হার উল্লেখযোগ্য হারে বাড়ছে। রাজশাহী বাংলাদেশের শহরগুলোর মধ্যে সবচেয়ে পরিষ্কার পরিচ্ছন্নতার শহর রাজশাহী সিটি। আমি এখন অবস্থান করছি পুঠিয়া রাজবাড়ি। পুঠিয়া রাজবংশের মোগল সম্রাট আকবর এর সময় প্রতিষ্ঠিত হয় পুঠিয়া রাজবাড়ি। সেই সময় পুঠিয়া লঙ্কানপুর পরগনায় অন্তর্গত ছিল। 1576 সালে মোগল সম্রাট আকবর এর সুবিধার মানসিংহ বাংলার দখল করার সময় পুঠিয়া এলাকার আফগান জাগিরদার লঙ্কান খানের সাথে যুদ্ধ হয়। এই যুদ্ধের পুঠিয়া রাজবংশের প্রথম পুরুষ বংশধর, যিনি পুঠিয়ার একটি আশ্রম পরিচালনা করতেন, তিনি মানসিংহকে বুদ্ধি পরামর্শ দিয়ে সাহায্য করার লঙ্কান খান পরাজিত হন। পুঠিয়া জমিদার রাজাগণ প্রশাসনিক কাজকর্মের পরিচালনার জন্য এবং ধর্মীয় কাজকর্ম সম্পন্নের জন্য বিভিন্ন স্থাপনা কাঠামো ও উল্লেখযোগ্য অসংখ্য মন্দির নির্মাণ করেন, যা আজও কালের সাক্ষী হয়ে টিকে রয়েছে। মহারানী হেমন্ত কুমার দেবী এই রাজবাড়িটি দ্বিতীয় তলা নির্মাণ করেন। সুন্দর কারুকার্য দিয়ে মন্দিরটি অসাধারণভাবে তৈরি করা হয়েছিল, যা এখনো মাথা উঁচু করে দাঁড়িয়ে আছে। পুঠিয়া অবস্থিত অধিকাংশই মন্দিরে পোড়ামাটির ফলক স্থাপিত আছে। এখানকার পুরাকীর্তির মধ্যে 5 আনি রাজাবাড়ি ও পুঠিয়া রাজবাড়ি, 4 আনি রাজবাড়ি ও 13টি মন্দির রয়েছে। এই মন্দিরের শিবলিঙ্গ দেখার জন্য সবার জন্য অনুমতি নয়। এই মন্দিরের চারপাশে 4টি এবং মাঝখানে একটি বড় চূড়া রয়েছে এবং চূড়াগুলোর চারপাশে অসংখ্য ছোট ছোট চূড়া রয়েছে, যেগুলো দেখতে আসলে অসংখ্য সুন্দর। এখানে জমিদার বাড়ির সামনে আরো একটি মন্দির রয়েছে, যেখানে বৎসরে একবার দোলযাত্রার সময় সাজিয়ে পুজো করা হয়। পুঠিয়া রাজবাড়িতে সকাল 9টা থেকে বিকেল 5টা পর্যন্ত খোলা থাকে।
বর্তমানে এখন আছে রাজশাহী জেলার সবথেকে সুন্দর স্পটে, যাকে বলা হয় আইবাদ। বর্তমান রাজশাহী শহরকে পদ্মা নদীর ভাঙনের হাত থেকে রক্ষা করার জন্য মোট 5টি বাঁধ নির্মাণ করা হয়েছে, যার মধ্যে টিবাদ এবং আইবাদটা হচ্ছে অন্যতম রাজশাহী শহরের মধ্যে, যার কারণে এই বাঁধের সামনে বিকেল বেলা প্রচুর পরিমাণে মানুষের আনাগোনা বাড়ে। বর্ষার সময় এই বাঁধের চারিপাশেই পানি থই থই করে। সাধারণত এই বাঁধটি একদম সোজা, এজন্য একে আইবাদ বলা হয়। রাজশাহী শহর থেকে প্রায় 40 কিলোমিটার দূরে ঐতিহাসিক বাঘা মসজিদ অবস্থিত। ইট দিয়ে তৈরি প্রাচীন এই মসজিদটির চারপাশে 4টি এবং মাঝখানে 2 সারিতে মোট 10টি গম্বুজ রয়েছে। মসজিদের পূর্ব পাশে 5টি দরজা ছাড়া উত্তর দক্ষিণ দেওয়ালে দরজাগুলো বন্ধ করে দেওয়া হয়েছে। বাঘা মসজিদের ভিতরে এবং বাইরে প্রচুর পোড়া মাটির ফলক দেখতে পাওয়া যায়। মসজিদের ভিতরে উঁচু বেদিতে একটি বিশেষ নামাজ কক্ষ রয়েছে। এই বিশেষ নামাজের কক্ষ কার বা কাদের জন্য সুরক্ষিত ছিল তা এখনো অজানা রয়েছে। বাঘা মসজিদটির পূর্ব পাশে বিশাল একটি দিঘি এবং অন্য পাশে একটি কবর স্থান রয়েছে। 1997 সালে ভূমিকম্পর ফলে 23.16 মিটার দীর্ঘ এবং 12.8 মিটার প্রস্থ এই মসজিদটির ছাদ ক্ষতিগ্রস্ত হয়। বাংলাদেশের প্রত্নতত্ত্ব বিভাগের বাঘা মসজিদটি গম্বুজ এবং ছাদ পুনরায় নির্মাণ করেন সুলতান নাসিরউদ্দিন নুসরাত শাহ 1523 খ্রিস্টাব্দে মসজিদটি প্রতিষ্ঠা করেন। হোসেন শাহের বংশের প্রতিষ্ঠান আলাউদ্দিন শাহের পুত্র সুলতান নুসরাত শাহ নির্মাণ করেন মসজিদটি। পরবর্তীতে বিভিন্ন সময়ে এই মসজিদের সংস্কার করা হয় এবং মসজিদের গম্বুজগুলো ভেঙে গেলে ধ্বংসকূপে মসজিদের নতুন করে ছাদ দেওয়া হয় 1997 সালে। মসজিদটি 256 বিঘা জমির উপর অবস্থান। সমতল ভূমি থেকে 8 থেকে 10 ফুট উঁচু করে মসজিদের আঙ্গিনা তৈরি করা হয়েছে। উত্তর পাশে ফটকের উপরে স্তম্ভ ও কারুকার্য। মসজিদে 10টি গম্বুজ রয়েছে আর ভিতরে রয়েছে 6টি স্তম্ভ। মসজিদের ভিতরে 4টি মোহরা রয়েছে যা অভ্যন্তরে কারুকার্য। দীর্ঘ 70 ফুট, প্রস্থ 42 ফুট, উচ্চতা 24 ফুট 6 ইঞ্চি। বাঘা মসজিদটি গাঁথনি চুন এবং সুরকি দিয়ে তৈরি করা হয়েছে। রাজশাহী শহরের কেন্দ্রীয় স্থানে অবস্থিত বরেন্দ্র গবেষণা জাদুঘর, যা হলো বাংলাদেশের প্রথম জাদুঘর আর প্রত্নতত্ত্ব সংরক্ষণের তালিকায় বরেন্দ্র জাদুঘর দক্ষিণ এশিয়ার মধ্যে অন্যতম। 1910 সালে নাটোরের দিঘাপাতিয়া জমিদার শরৎ কুমার রায়, আইনজীবী অক্ষয় কুমার মিত্র এবং রাজশাহী কলেজিয়া স্কুল শিক্ষক রামপ্রসাদ রায় চট্ট বাংলার ঐতিহাসিক নিদর্শন সংরক্ষণ এবং সুরক্ষার জন্য বরেন্দ্র অনুসন্ধান সমিতি গঠন করেন। বিভিন্ন স্থানে অনুসন্ধান চালিয়ে 32টি দুষ্প্রাপ্য নিদর্শন সংরক্ষণ করে। পরবর্তীতে 1913 সালে বরেন্দ্র গবেষণা জাদুঘর নিস্তব্ধ ভবন যাত্রা শুরু করে। বরেন্দ্র গবেষণা জাদুঘরটি অস্তিত্ব নিয়ে বিভিন্ন সময় নানা রকম সংকট দেখা দেয়। 1949 সাল থেকে 1961 সাল পর্যন্ত বরেন্দ্র জাদুঘরের অধিকাংশ মেডিকেল স্কুল হিসাবে ব্যবহৃত হয়। 1964 সালে পুনরায় জাদুঘর বন্ধ হবার উপক্রম হলে রাজশাহী বিশ্ববিদ্যালয়ে বরেন্দ্র গবেষণা জাদুঘরটি অধিগ্রস্ত করেন। মহাত্মা গান্ধী, নেতাজি সুভাষচন্দ্র বসু ছাড়াও বিভিন্ন বিখ্যাত ব্যক্তিগণ বরেন্দ্র গবেষণা জাদুঘরটি প্রদর্শন করেছিলেন। বরেন্দ্র জাদুঘরে 1 থেকে 7 নম্বর গ্যালারির মধ্যে বেশ কয়েকটি কাচের ফ্রেম বানিয়ে বিভিন্ন মুখপাত্র মূর্তি ও ছোট ছোট মূর্তি সাজিয়ে রাখা হয়েছে পরিপাটি করে। বাংলাদেশের রাজশাহী জেলা অবস্থিত একটি স্টেডিয়াম। 1960 সালে স্টেডিয়ামটি যাত্রা শুরু হয়।
রাজশাহী জেলায় 3টে বিভিন্ন উদ্দেশ্য ক্রীড়া মাঠ রয়েছে। রাজশাহী বিভাগীয় স্টেডিয়াম, রাজশাহী বিশ্ববিদ্যালয় স্টেডিয়াম ও অন্যতম হচ্ছে শহীদ কামরুজ্জামান স্টেডিয়াম। স্টেডিয়াম 2004 সালে নির্মাণ হয়। এর ধারণ ক্ষমতা 15,000। এই স্টেডিয়াম 2004 সালে অনূর্ধ্ব-19 বিশ্বকাপের 3টি গ্রুপ পর্বের ম্যাচ শুরু হয়। 2010 সালে দক্ষিণ এশিয়ার গেমস 4টি ম্যাচ অনুষ্ঠান হয়। দর্শক ধারণ ক্ষমতা বাড়ানোর জন্য এবং মাঠের বড় উন্নত করার জন্য সাম্প্রতিক স্টেডিয়ামটি বাংলাদেশ সরকারের কাছ থেকে অনুমতি নেয়। এটি বাংলাদেশের উত্তর অঞ্চলের সবচেয়ে বড় স্টেডিয়াম। 20 নভেম্বর 2011-তে জাতীয় ক্রীড়া পরিষদ এই স্টেডিয়ামের নাম রাজশাহী জেলা স্টেডিয়াম পরিবর্তন করে মুক্তিযোদ্ধা স্টেডিয়াম নামকরণ করা হয়। আজকের মতো ভিডিওটি আমি এখানেই শেষ করছি। যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না, এবং এতক্ষণ ভিডিওটি কোন জেলায় থেকে দেখছেন আমাদের অবশ্যই কমেন্টস করে জানাতে পারেন। তো আমাদের সঙ্গে ভ্রমণ করতে চাইলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখতে পারেন। দেখা হবে পরবর্তী কোনো এক নতুন ভিডিওতে। এতক্ষণ ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।